প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের অবস্থান। ঢাকার বাইরেও ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। আমাদের মূলত দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। আমার দাবি হচ্ছে সংসদে আইন করতে হবে। আমার ন্যায্য আন্দোলনকে, আমার গণতান্ত্রিক অধিকারকে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি বলে ট্যাগিং করেন, দমন করার চেষ্টা করেন, তাহলে আমরা এসব ট্যাগকেও পরোয়া করি না। আমাদের যে নানাভাবে ব্লেম করা হচ্ছে, নানা অপবাদ দেওয়া হচ্ছে, এটা আমরা কখনোই মানি না। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে এরকম কথা শোনার পরে আমরা খুবই কষ্ট পাইছি। ইতিহাস জানে না বলেই এখনকার শিক্ষার্থীরা নিজেকে রাজাকার বলতে দ্বিধা করছে না, বললেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য যে যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল। রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডক্টর ইউনূসের 25 কোটি টাকা আত্মসাৎ মামলার শুনানি নিয়ে এজলাসে দুপক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক। সাক্ষ্য গ্রহণ পেছালো 20 দিন, নতুন তারিখ 5 আগস্ট। সরকারি প্রতিষ্ঠানের হাতে ভরাট হচ্ছে রাজধানীর জলাধার। বুড়ো আঙুল দেখাচ্ছে ড্যাপের নকশাকেও। ফলাফল অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। 2 সিটের দায়সারাভাবে দায়ী। এবং মৃত্যুর মুখ থেকে ফিরেই নির্বাচনের প্রচারণায় ট্রাম্প। রিপাবলিকানদের সম্মেলনে যোগ দিতে এখন মিলওয়াকিতে। গোলের ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক বাইডেনের। প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে স্লোগানে মুখর রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় সরকার প্রধানের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কথা ছিল দুপুর 12টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত সময়ের কিছু পর থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। আশপাশের কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে একে একে বেশ কিছু মিছিল এসে যুক্ত হয় এই বিক্ষোভ সমাবেশে। এদিনের দাবি একটাই, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চান তারা। দফা দফার জায়গায় আছে। আজকের প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এর দাবি জানিয়ে। স্লোগানে স্লোগানে কোটা সংস্কারের ইস্যুতেও নিজেদের দাবির কথা জানান তারা। আমরা হাইকোর্টের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের মূলত দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। আমার দাবি হচ্ছে সংসদে আইন করতে হবে, কমিশন গঠন করে সংসদে আইন করে একটা স্থায়ী সমাধান করতে হবে। বিতর্কিত সেই স্লোগান ইস্যুতেও নিজেদের মতো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। শিক্ষার্থীরা একটা বিদ্রুপাত্মক স্লোগান করেছে যে আপনি যদি আমাকে, আমার ন্যায্য আন্দোলনকে, আমার গণতান্ত্রিক অধিকারকে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি বলে ট্যাগিং করেন, দমন করার চেষ্টা করেন, তাহলে আমরা এসব ট্যাগকেও পরোয়া করি না। নানা ধরনের কথা বলে, নানা ধরনের ট্যাগ দিয়ে আসলে এই আন্দোলনকে দমন করা যাবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বলা, মুক্তিযোদ্ধার নাতিদের জন্য কোটা না রেখে রাজাকারের নাতিদের জন্য কোটা রাখা হবে কিনা বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখানে তারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পরে এই আন্দোলনে যোগ দেন রুয়েট শিক্ষার্থীরাও। সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শাবি প্রবীর শিক্ষার্থীদের। এছাড়া দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে কোটার সংস্কার আন্দোলনকারীরা।
এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ছিল একটি এবং বিশেষ সেই দাবি, অর্থাৎ কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার জন্য আমরা দেখেছি গতকাল তারা গণপদযাত্রা করেছেন। গতকাল তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবং সেই গতকালকের কর্মসূচি শেষে তারা জানিয়েছিলেন 24 ঘন্টার জন্য তারা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, অর্থাৎ সরকারের নীতি নির্ধারণী মহলকে তারা 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু গতকাল গভীর রাত থেকে আমরা দেখেছি এই যে আন্দোলনের দৃশ্যপট সেটি অনেকটাই পরিবর্তন হতে শুরু করে। শিক্ষার্থীরা এখন একটি দাবির সঙ্গে আরেকটি দাবি যুক্ত করেছেন। সেই দাবিটি হচ্ছে প্রধানমন্ত্রীর অপমানজনক বক্তব্য প্রত্যাহারের দাবি। আমরা জানি গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন সংবাদ সম্মেলনে এবং সেখানে কোটা সংস্কারের প্রসঙ্গটি আসলে তিনি বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে শিক্ষার্থীরা বলছেন অপমানজনক এবং সেই বক্তব্য প্রত্যাহারের দাবি নিয়ে গভীর রাতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করেন, মিছিল করেন এবং আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা ছুটে আসেন এই রাজু ভাস্কর্যে এবং গতকাল রাতে গভীর রাত অবধি তারা সেই প্রতিবাদ জানিয়েছিলেন এবং তাদের প্রতিবাদের প্রেক্ষিতে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকেও কিন্তু তারাও আন্দোলন করেন, মিছিল করেন, শাহবাগে অবস্থান নেন এবং সেই বিষয়ের সেই গতকাল রাতের পরে কিন্তু কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কর্মসূচি দিয়েছিলেন। আজ দুপুর 12টায় রাজু ভাস্কর্যের সামনে তারা প্রতিবাদ করবেন, বিক্ষোভ করবেন। সেটি দুপুর 12টা থেকেই শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্যের যে পাদদেশ সেটি পুরোটাই শিক্ষার্থীদের দখলে রয়েছে। শিক্ষার্থীদের বেশ উল্লেখযোগ্য সংখ্যক আমরা শিক্ষার্থীদের অবস্থান সেখানে লক্ষ্য করছি। পাশাপাশি একটু জানিয়ে রাখি, ছাত্রলীগের পক্ষ থেকে একই জায়গায় কিন্তু বেলা 3টায়, বিকেল 3টায় এখানেও একটি প্রতিবাদের কর্মসূচি রয়েছে। তারা বলছেন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সে আন্দোলন যৌক্তিক নয়। ছাত্রলীগ সেই দাবি করে এবং তারা বলছেন যে যেটি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার কথা সেই বিষয়টি তারা দীর্ঘায়িত করছেন, প্রলম্বিত করছেন। এরকম আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, এই দাবি করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও বিকেল 3টার দিকে এই রাজু ভাস্কর্যেই তাদের প্রতিবাদী কর্মসূচিটি করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এর আগে মধ্যরাতে স্লোগানে মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের রাজাকার বলেছেন, এমন অভিযোগে বিক্ষোভ করেন তারা। এ সময় নিজেদের রাজাকার বলেও ঘোষণা দেন কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা, আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। এ সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, যারা স্বঘোষিত রাজাকার তাদের কোনো দাবি মানা হবে না। কোটা সংস্কারের দাবিতে রোববার গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি মানার জন্য 24 ঘন্টার সময় পর্যবেক্ষণের কথা বলেন তারা। কিন্তু কয়েক ঘন্টা না পেরোতেই মধ্যরাতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা বের হয়ে আসেন গেটের তালা ভেঙে। একে একে বের হয়ে আসতে থাকেন শামসুন্নাহার হল, বেগম সুফিয়া কামাল হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। প্রায় 3 ঘন্টা অবস্থানের পর এক পর্যায়ে ফিরে যান শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এবং ডাকসু ভবন এলাকায় জমায়েত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও দিতে থাকেন পাল্টা স্লোগান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। পরে মধ্যরাতে ক্যাম্পাসে জড়ো হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর 3টায় এইখানে
সেখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই স্লোগান দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস জানে না বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলতেও লজ্জা পাচ্ছে না। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। বেলা 11:30টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে 2024-25 অর্থ বছরের জন্য বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরের পর একে একে তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। এ সময় ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত করা হয়। সেরা সচিবদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। তিনি বলেন, দুর্নীতি বন্ধে সরকারের নিচের স্তরেও নজরদারি বাড়াতে হবে। এক পর্যায়ে গেল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন তোলেন বর্তমান শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা নিয়েও। 600 মন্ত্রণালয়ের একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের উপর দিকটা খুব ভালো আছে, নিচের দিকে কিছু সমস্যা হয়, কাজে সেগুলি যাতে না হয়। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়, আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে। কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। চিতলমারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো, ধরা পড়ার পরে তাকে গাড়িতে, দুটো গাড়ির সঙ্গে তার 2 পা বেঁধে সেই গাড়ি দুদিকে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়। এইসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য যে যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? কি তারা শিখলো? সেটাই আমার এখন প্রশ্ন। রাজাকারদের পক্ষে স্লোগান দেয়া রাষ্ট্রবিরোধী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ছাত্রদের আন্দোলনের মধ্যে যে বিএনপি ঢুকে পড়েছে এটা প্রমাণিত। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, রাষ্ট্রবিরোধী স্লোগান, মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এবং একই সাথে সেখানে সরকার বিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে, এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। আমরা যে বলেছিলাম সেটি কালকে তারা স্পষ্ট করেছে। কোটা আন্দোলনের নামে আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। সকালে তাজিয়া মিছিলের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতের জঙ্গি হামলার কথা মাথায় রেখে তাজিয়া মিছিল ও ইমামবাড়াকে ঘিরে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের আশুরার তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, সুইপিং ও বিস্ফোরক শনাক্তকরণ ডিভাইস সহ থাকছে ডিএমপির সাইবার সিকিউরিটি ব্যবস্থাও।
বুধবারের আশুরার তাজিয়া মিছিলের আয়োজন দেখতে পুরান ঢাকার ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ডিএমপি কমিশনার বলেন, পূর্বের অভিজ্ঞতাকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের অতীতে জঙ্গি আক্রমণের ঘটনা যেহেতু আছে, সেহেতু এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটা নিয়ে আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না। চলমান যে কোটা আন্দোলনের বিষয়, সেটি একটি কোর্টের বিষয়। সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য, এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক, সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। নিরাপত্তার স্বার্থে কোনো চাকু, ছুরি ও দাহ্য পদার্থ নিয়ে তাজিয়া মিছিলে না আসার অনুরোধ করেছে ডিএমপি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী নিজেই শপথ ভঙ্গ করেছেন এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার প্রধান অহেতুক শিক্ষার্থীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। সকালে রাজধানীতে কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। কোমলমতি ছাত্রদের উপর যে অন্যায় করা হচ্ছে, যেভাবে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী তাদেরকে যেভাবে গালাগালি করছেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছে। আপনি রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি আপনি বাতিল করেছেন, তো আপনি তো প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। জনতরঙ্গ তৈরি হয়েছে মানে কোটা বাতিলের জন্য, তাদেরকে আপনি গালাগাল করছেন। গণতন্ত্র মানুষের ঢেউ আপনার সিংহাসনকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত। সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো নিয়ে এজলাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ও দুদক আইনজীবীর মধ্যে চলে ঘণ্টাব্যাপী তর্ক বিতর্ক। পরে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 20 দিন পিছিয়ে দেন আদালত। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 5 আগস্ট। এদিনও লোহার খাঁচা নিয়ে প্রশ্ন তুলে ডক্টর ইউনূস বলেন, আদালতে লোহার খাঁচা থাকা মানবতার অপমান। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর দিনেই দুপক্ষের আইনজীবীর তুমুল বিতর্ক, যার সূত্রপাত সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো নিয়ে। এদিন সকাল 11টায় আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ আদালতে এই মামলা বাতিল চেয়ে করা মামলা বিচারাধীন থাকায় সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য আবেদন করেন তার আইনজীবী। এ নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি যুক্তিতর্ক। এক পর্যায়ে আদালত 1 সপ্তাহ সময় দিতে চাইল, তাতে ঘোর আপত্তি তোলেন ডক্টর ইউনূসের আইনজীবী। পরে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় আগামী 5 আগস্ট। আদালত থেকে বের হয়ে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। ইউনূস কথা বলেন এজলাসের লোহার খাঁচা নিয়ে। এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, কারোর জন্য প্রয়োজযোগ্য না। এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি। কোর্টকে বললাম, আপনি যদি পারেন নিতে পারেন, কিন্তু কন্টেম্পট অফ কোর্ট আমি নিতে পারি না। হাইকোর্টে মামলা পেন্ডিং থাকা মানে এই আদালতের কলম বন্ধ। সুতরাং এটাই হলো প্রশ্ন। বিচার কাজ প্রভাবিত করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুদক আইনজীবী। তিনি বলছেন, তড়িঘড়ির কোনো প্রশ্ন নেই এখানে, যা হচ্ছে আইন অনুযায়ী। লম্বা সময় নিব এবং মামলার কার্যক্রমে বিঘ্নিত, মানে এই ধরনের কথা বলে তারা এই ধরনের আদালতকে এই ধরনের কথাবার্তা তারা বলতে চান আর কি। আগামী তারিখে দেখা যাবে, যদি উচ্চতর আদালতের কোনো আদেশ আনতে পারেন, সেই আদেশ মোতাবেক মামলার কার্যক্রম পরিচালিত হবে। এদিকে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদনের বিষয়ে আগামী 21 জুলাই আদেশ দেবেন হাইকোর্ট। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। এটা চরম ধৃষ্টতা। আওয়ামী যারা
গতকাল রাতে রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং রাষ্ট্রের মূল চেতনার পরিপন্থী যে বক্তব্য দিয়েছে, তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়েছে। তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো সেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এদের ছাত্রত্ব বাতিল বা এদের জবাবদিহিতার আওতায় আনা, দেখুন আমি একটা কথা বলি, যে অবস্থান নিয়েছে সেখানে কোনো এটা পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া। আমি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। তাদের যে বক্তব্য স্বাধীনতার চেতনা বিরোধী যে দেওয়া হয়েছে কালকে, এই বক্তব্যকে আপনারা কি রাষ্ট্রবিদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার বক্তব্য বলে মনে করেন? সবই তো বললাম, রাষ্ট্রদ্রোহিতা বলে তাদের এই বক্তব্য বেআইনি। আমি যা বলার তাই বলেছি। তারা তো বিষয়টি সাবজুডিস, কাজে এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে হবে, যাতে আদালত অবমাননা না। আদালতের অবমাননা কন্টেম্প্ট হলে আদালতকে সেটা দেখতে হবে। কিন্তু কাজে কালকে তো আন্দোলনকারীরা রাষ্ট্র অবমাননার মতো অপরাধ করে ফেলেছে। তারা নিজেদেরকে, যেখানে রাজাকারদেরকে আমরা বিচার করছি, রাষ্ট্র বিচার করছে, সেই অবস্থায় তারা নিজেদেরকে রাজাকারের পরিচয় দিচ্ছে। সেটা আমাদের বক্তব্য এতক্ষণ কি শুনতে সবই বলি। সরকারি প্রতিষ্ঠানের হাতেই ভরাট হচ্ছে রাজধানীর অনেক জলাধার। উন্নয়ন প্রকল্পের নামে ড্যাপের নকশাকে যেন বড় আঙ্গুল দেখাচ্ছে খোদ সরকারি এসব প্রতিষ্ঠান। ফলাফল মিরপুর, উত্তরা, কাঁঠালবাগান, ধানমন্ডি, পুরান ঢাকার মতো এলাকা এখন অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। এতদিন চিঠি চালাচালিতে সীমাবদ্ধ থাকলে এই মৌসুমের প্রথম ধাক্কার পরে এখন কঠোর হওয়ার কথা বলছে রাজুক। আদর্শনগরের তকমা পাওয়া তো দূরের কথা, বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকার অবস্থান। আর কয়েক ঘন্টার বৃষ্টির পর এমন চিত্রই বলে দিচ্ছে বসবাসের কতটা উপযুক্ত কথিত এই তিলোত্তমা। একটি আদর্শ নগরে 10 থেকে 15 ভাগ জলাধার থাকা দরকার। 3 দশক আগেও ঢাকার মোট আয়তনের 20 ভাগ জলাধার থাকলেও 2023 সালের গবেষণা বলছে ঢাকার জলাধার আছে মাত্র 3 ভাগ। আর অবাক করার মতো তথ্য হচ্ছে গত 1 বছরে সরকারি বিভিন্ন সংস্থাই ভরাট করেছে 0.5 ভাগ। গাবতুলের এই জলাধারে গিয়েই পড়ে বৃহত্তর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কল্যাণপুর, মোহাম্মদপুর এলাকার পানি। অথচ ড্যাপের নকশায় স্পষ্ট জলাধার হিসেবে উল্লেখ থাকলেও শ্রেণী পরিবর্তন করতে রাজুকের কোনো অনুমোদনই নেয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি। গত কয়েকদিনের উপর্যুপরি বৃষ্টির একটি বড় অংশ যে এই জলাধারে জমা হয়েছে সেটি বুঝতে কোনো গবেষণার প্রয়োজন হয় না। অথচ সরকারি উদ্যোগেই তা অর্ধেকের বেশি ভরাট করা হয়েছে, চলছে নির্মাণযোগ্য। তাই রক্ষকই যখন ভক্ষক হয়, সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবাটা পাবে কোথায়? সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। একই অবস্থা বাংলাদেশ রেলওয়ের। কিছুদিন আগেই ড্যাপে চিহ্নিত এই জলাধার ভরাট করে তৈরি হচ্ছে সংস্থাটির উন্নয়নমূলক কাজ।
আবার দক্ষিণ সিটির বাধার মুখেই হাতিরঝিল ভরাট করে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, যার প্রভাব কয়েক বছর পর আবারও একটু বৃষ্টিতেই কোমর পানিতে তলিয়ে যাচ্ছে কাঁঠালবাগান এলাকা। যদিও সেতু কর্তৃপক্ষের দাবি, নির্মাণ কাজ শেষ হলে আবারও মুক্ত করা হবে এই অংশের পানি প্রবাহ। নগরবিদরা বলছেন, সরকারি সংস্থার স্বেচ্ছাচারিতার পাশাপাশি নগর কর্তৃপক্ষের অদূরদর্শিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রভাবশালীদের জবরদখল আর নগরবাসীর অসচেতনতাও এমন জলাবদ্ধতার নিয়ামক হিসাবে কাজ করে। আমাদের ড্রেনেজ ক্যাপাসিটিটা মানে যা কিছু আছে সেটাও পারফরমেন্স ভালো না, অনেক আন্ডার পারফর্মিং। তো এই কারণে আমাদের এই জলাবদ্ধতাগুলো তৈরি হয়। রাজুক বলছে, মৌসুমের শুরুতেই যে ভয়াবহতার সাক্ষী হয়েছে নগরবাসী, তাতে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকারি সংস্থা ছাড় পাবে না কেউই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই জলাশয়ের জন্য শক্ত অবস্থান নিয়েছে এবং আমরা মহামান্য আদালতে সেটা আমরা উপস্থাপন করেছি যে এই জলাধার রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে। যদিও দখল দূষণের এই নগরে নদী, খাল আর জলাধারের যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, তাতে সিএস খতিয়ান ধরে তা উদ্ধার করা এক রকমের অবাস্তব মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অপ্রয়োজনে ভেবে ফেলে দেয়া গরুর নাড়ি ভুঁড়ি এবং পিজল রফতানি করে বছরে আয় হচ্ছে প্রায় 500 কোটি টাকা। সম্ভাবনাময় এই ব্যবসাকে এগিয়ে নিতে সরকারকে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। থরে থরে সাজিয়ে রোদে দেয়া হয়েছে গরুর পিজল বা বিশেষ অঙ্গ। ৩-৪ দিন রোদে শুকানোর পর শক্ত হয়ে আসলে তা কাটা হয় পরিমাপ মতো। এরপর বাকি প্রক্রিয়া শেষে রফতানি করা হবে দেশের বাইরে। শুধু পিজল নয়, গরুর নাড়ি ভুঁড়ি বা ওমাসমও রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। পাশাপাশি যত্রতত্র ফেলে পরিবেশ নষ্টের বিপরীতে দেশে আসছে বৈদেশিক মুদ্রা। বিভিন্ন দেশে পিজল দিয়ে পোষা প্রাণীর খাবার এবং ওমাসম দিয়ে তৈরি হয় মানুষের খাবার স্যুপ। সারা বছর যে পরিমাণ পশু জবাই হয় তার 30-35% সংগ্রহ হয় ঈদুল আজহায়। এবছর সারা দেশে ষাঁড় কোরবানি হয়েছে প্রায় 50 লাখ। ব্যবসায়ীরা বলছেন, এবার পিজল সংগ্রহ করা হয়েছে 15 লাখের কাছাকাছি। মান ও সাইজ ভেদে পিজলের বেচাকেনা হয়েছে 60 থেকে 100 টাকায়। এগুলোর ভিতরে চর্বি থাকে, ঝিল্লি থাকে, এগুলো সাফ করার পরে আর ইয়ে করার পরে তারপরে আইনা আমরা এখানে ঝুলাই দিই। এগুলা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, বিভিন্ন দেশে বাইরে আসে, সরাসরি এগুলো সংগ্রহ করে নেয়। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে সহজ শর্তে ব্যাংক ঋণ, প্রশিক্ষণ সহ সরকারকে সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। কিছু কিছু তরুণ উদ্যোক্তা তারা কিন্তু এই কাজটি করছে তারা ভিতরে। আমি মনে করি যে সরকারি পর্যায়ে এটিকে অবশ্যই নজর দেওয়া উচিত। এই দুই পণ্য রফতানি করে প্রতি বছর দেশে আসছে কোটি ডলার। পরিসর বাড়াতে পারলে এই খাত থেকে কয়েক কোটি ডলার আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গুলিতে আহত হওয়ার একদিন পরে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। এদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে FBI। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মৃত্যুর মুখ থেকে ফিরেই আবারও নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বিকেলেই উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছান তিনি। এ শহরেই স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে। এরই মধ্যে সম্মেলন স্থল জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পেনসিলভেনিয়ার মতো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলেই আশাবাদী তারা। ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, বুলেট নয়, ব্যালটের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। There is no place in America for this kind of violence, or for any violence ever. Period. No exceptions. We can't allow this violence to be normalized. You know, the political record in this country
has gotten very heated. It's time to cool it down. We all have a responsibility to do that. Yes, we have deeply felt strong disagreements. The stakes in this election are enormously high. যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা সবাই এখনই বন্দুক সহিংসতা বন্ধে কঠোর আইন করার পক্ষে মত দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দিকে আন্দোলন, বৃষ্টি কিংবা ভ্যাপসা গরম, টিএসসিতে আকাশে নীল উৎসব থামাতে পারেনি কিছুই। টানা দ্বিতীয়বারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় হাসি কান্নায় একাকার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। খেলাধুলার প্রতি বাঙালির ভালোবাসা বিশ্ব নন্দিত। টিএসসি যেন তারই সাক্ষী হলো আবারও। ম্যাচের হিসেবে 112 মিনিট, তবে সময়ের হিসেব টানলে টিএসসিতে এমন উদযাপনের জন্য আকাশী নীল শিবিরের অপেক্ষা পাক্কা 5 ঘন্টারও বেশি। এই 5 ঘন্টায় কখনো ছিল কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ, কখনো বৃষ্টি, কখনো বা ভ্যাপসা গরম। অবশ্য এসবের কিছুই থামাতে পারেনি আলবিসেলেস্তে সমর্থকদের। রাতে না ঘুমিয়ে আমরা এখানে আসছি সকালে খেলা দেখতে। আমরা একটা সিলভার টিমকে গোল্ড টিমে রূপান্তরিত করছি। ট্রফি ক্যাবিনেটে যখন উঠছে একের পর এক শিরোপা, তখন কিছুটা হলেও কি চলে আসে একঘেয়েমিতা। এই কয়েক বছরে 2টা কোপা, একটা বিশ্বকাপ, একটা ফিনালিসিমা। আর্জেন্টিনার ভক্ত হওয়ার মানে এটা বেস্ট জেনারেশন। এতদিন আমরা যখন একটা ফেলিয়ারের পর আসছি এন্ড দেন ওয়ার্ল্ড কাপ, দেন আবার, সো ইট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট। ফুটবলের আলোচনা উঠলেই দেশের সবচেয়ে বড় দুই সমর্থক গোষ্ঠীর অন্যটা ব্রাজিলের। আর্জেন্টিনার যখন চলছে অনন্তকালের মধুচন্দ্রিমা, তখন রাইভালদের নিয়ে বাড়ছে কেবলই হতাশা। ব্রাজিল থাকলে আমগুলোকে খেলাটা খুবই ভালো হইতো, ওরা গেছে বুঝছে খারাপ লাগছে। ব্রাজিলের তো কোনো খবরই নাই। হোয়ার ইজ ব্রাজিল ফ্যান? খেলাধুলার প্রতি বাঙালির ভালোবাসা বিশ্বনন্দিত। টিএসসি যেন তারই সাক্ষী হলো আবারও। শুধু লাতিন আমেরিকার দেশ আনন্দে ভাসায়, সেই সাথে হতাশাও বাড়ে কবে লাল সবুজের বিজয় উল্লাসে একত্রে মাতবে গোটা দেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের অবস্থান। ঢাকার বাইরেও বিক্ষোভ। ইতিহাস জানে না বলে শিক্ষার্থীরা নিজেকে রাজাকার বলতে দ্বিধা করছে না। কোটা আন্দোলনকারীদের অর্জিত শিক্ষা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন সহকর্মী শাইলা রহমান ইমা। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।